আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ শাহাবুদ্দিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগীয় প্রধান। আমি গত ক্লাসের ভিতরে আপনাদের পারিকার্ডিয়াল ডিজিজটা শুরু করেছিলাম এবং এখান থেকে আমরা পেরিকার্ডাইটিস এবং স্পেসিফিক রিকারেন্ট পেরিকার্ডাইটিস নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা আবার নতুন করে পেরিকার্ডিয়াল ইফিউশন এবং পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট নিয়ে কথা বলবো। এরপরে যদি কিছু সময় পাই তাহলে স্পেসিফিক ফর্ম যেমন টিউবারকুলাস অথবা ম্যালিগন্যান্ট ফর্ম অফ পেরিকার্ডিয়াল ইফিউশন নিয়ে কথা বলবো। আর যদি না সময় পাই তাহলে সেটা আমরা পরবর্তী ক্লাস যেটা আসবে সেটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস সেই ক্ষেত্রে আলাপ করব। তো পেরিকার্ডিয়াল ইফিউশন পেরিকার্ডাইটিসের সাথে অনেকটাই মিল আছে, যে পেরিকার্ডাইটিস যেখানটায় হয় সেখানটায় ইনভেরিয়েবলি ইফিউশন কিছুটা জমতে পারে। এবং সেটা কতটুকু কি এবং তার কনসিকুয়েন্স কি, এটা ক্লিনিক্যাল ফিচার্সটা আসলে নির্ভর করে হলো আন্ডারলাইং প্যাথোলজি এবং কত রেপিডলি পেরিকার্ডিয়াল ইফিউশনটা ডেভেলপ করতেছে এবং তার আন্ডারলাইং হেমোডাইনামিক যে কনসিকুয়েন্সটা আছে সে কনসিকুয়েন্সটার উপরে নির্ভর করে। তো আমরা নেক্সট হলো pericardial effusion are not uncommon in routine medical practice, and the differential diagnosis of pericardial effusion is very much extensive, and the management of pericardial effusion depends on the disease progression and its hemodynamic complications and consequence. So a pericardial effusion, it's a big entities, and treatment option also it varies from patient to patient. Now the classification, a very simple classification: acute and chronic. Chronic is more than 3 months. Acute it's less than 3 months. You can subdivide in acute and subacute also. So pericardial effusion can be classified according to their temporal involvement, that is acute less than 3 months, more chronic more than 3 months. And mechanism, it's very simple mechanism. If it causes exudate, that is inflammation, and it may cause by tenjurate, that is impaired say lymphatic drainage due to high central venous pressure. যেমন কোনো ইনফ্লামেশন যদি হয় বাই দেয়ার ব্যাকটেরিয়াল অথবা এখানে প্রোটিন রিচ একটা এক্সুডেট থাকবে, সেইটা ইফিউশনটা হতে পারে। অথবা যদি কোনো ক্ষেত্রে হার্ট ফেইলিওর হয়, যে ক্ষেত্রে ব্যাকওয়ার্ড প্রেশার বাড়ে, সেই ক্ষেত্রে তোমার মানে ড্রেনেজটা কম থাকে পেরিকার্ডিয়াল ইফিউশন থেকে, সেই ক্ষেত্রে ট্রানজিটেড হয়। তাহলে সিম্পল মেকানিজমের ভিতরে সাডাই দুইটা জিনিস জানতে চায়, যে এক্সুডেট এবং ট্রানজিটেড দিয়ে তুমি ডায়াগনোসিস কিভাবে বুঝতে পারো, একটা ইনফ্লামেশন আর একটা হলো হার্ট ফেইলিওর। খুব সিম্পলি এটা দুইটার দিকে, এবং অনেকটা কালার দেখেও যখন পেরিকার্ডিয়াল সিনথেসিস করা হয় কালার দেখেও বোঝা যায় যে এটা আসলে ব্যাকটেরিয়াল, না এটা হার্ট ফেইলিওর, না এটা নিউপ্লাস্টিক, না ম্যালিগন্যান্ট। যেমন টিউবারকুলাস খুব মোস্ট কমন পেরিকার্ডিয়াল ইফিউশনের, প্রায় 50% আমাদের দেশে টিউবারকুলার, এবং টিউবারকুলার মানে পেরিকার্ডিয়াল ইফিউশন ড্র করার সাথে সাথে একটা স্ট্র কালার, মানে একটা থিক স্ট্র কালার মানে আসে, ইফিউশন আসে। এবং যদি ই করো মানে ট্রানজিটেড যদি এটা একদম দেখতে একদম পানির মতো পাতলা মনে হবে, এবং সেই ক্ষেত্রে অত স্ট্র কালার থাকে না। তো সেই জন্য ইনক্রিজ প্রোডাকশন যদি হয় অ্যাজ এ রেজাল্ট অফ ইনফ্লামেশন, সেটাকে আমরা এক্সুডেট বলবো। আর যদি ইম্পেয়ার্ড লিম্ফেটিক ড্রেনেজ অফ দি পেরিকার্ডিয়াল স্পেস অ্যাজ এ রেজাল্ট অফ ইনক্রিজ সেন্ট্রাল ভেনাস প্রেসার, দ্যাটস মিনস ইট ইজ ট্রান্সুডেট। সো পরীক্ষার হলে ইটিওলজি আমরা আগে যে ব্যাকটেরিয়াল যে পেরিকার্ডাইটিস যেটা পড়ে আসছি, সেই ইটিওলজি এবং পেরিকার্ডিয়াল ইফিউশনের ইটিওলজি সেম। তো পরীক্ষার হলে স্যাররা জিজ্ঞাসা করে আলাদাভাবে যে
ইটিওলজি তুমি জানো কিনা। তো আমাদের দেশে ইটিওলজি পেরিকার্ডিয়াল এফিউশনের 50-50, যেমন ইডিওপ্যাথিক 50, টিউবারকুলোস মোস্টলি 50, আর খুব অল্প কিছু অন্যান্য ডিজিজ, কানেকটিভ টিস্যু ডিজিজ, হার্ট ফেইলিওর, আয়াট্রোজেনিক, পিটিএমসি, পার্মানেন্ট পেসমেকার, পোস্ট মায়োকার্ডিয়াল ইনজুরি যেমন বা সিএবিজি করার পরে, অথবা স্পেসিফিক ডিসঅর্ডার, হাইপোথাইরয়েডের একটা বিরাট অংশ পেরিকার্ডিয়াল এফিউশন নিয়ে আসে। এবং যদি কোনো লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ হাইপোঅ্যালবুমিনিয়া হয়, তাহলেও মানে ইটিওলজিতে এরকম পেরিকার্ডিয়াল এফিউশন আসে। এবং হাই হার্ট ডিস্ট্রোটিক প্রেশার ডিউ টু এনি কজের জন্য, হার্ট ফেলিয়ারের জন্য। তো এগুলো মানে তোমার কজের জন্য বলার জন্য তুমি এইভাবে তৈরি থাকবা। আর যদি পরীক্ষার হলে লিখতে হয়, তাহলে তুমি একটু ভাগ করে লিখতে পারো। পেরিকার্ডিয়াল এফিউশন তোমার ডেভিডসন এইভাবেই দেওয়া আছে যে ইনফেকশাস, ইনফ্লামেটরি এন্ড আদার্স। ইনফেকশন এর ব্যাকটেরিয়াল, ভাইরাল, টিউবারকুলাস, স্পেশালি ব্যাকটেরিয়াল ভিতরে টিউবারকুলাস, এবং ইনফ্লামেটরির ভিতরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, রিউমেটিক ফিভার, এবং আদার্স এর ভিতরে ইউরেমিয়া, পোস্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ম্যালিগন্যান্সি এন্ড ট্রমা। এগুলো এইভাবে সুন্দর করে ভাগ করে পরীক্ষার খাতায় লিখতে পারো। মুখে বলার জন্য তোমার ওইভাবে মনে রাখতে হবে। এবং একটা গ্রেডিং, স্যাররা পরীক্ষার সময় যে মানে খুব বেশি জিজ্ঞাসা করার সুযোগ নাই, কিন্তু যারা পোস্ট গ্রাজুয়েশন করবে তাদের জন্য একটু দরকার যে এইটা, দরজাটা বন্ধ করে, এই দরজাটা একটু বন্ধ করুন। তো পেরিকার্ডিয়াল এফিউশনটা মানে কতটুক থাকে, কিভাবে থাকে, সেটার উপর নির্ভর করবে। এটা খুব মানে আমরা বলছি 15 থেকে মানে 50 ml পর্যন্ত নরমালি থাকতে পারে। এবং এটা যদি থাকে 50 ml, এটা ট্রিভিয়াল পেরিকার্ডিয়াল এফিউশন, এটা দরকার আছে। দরকার কি, ইন বিটুইন দি পেরিকার্ডিয়াল এফিউশনে যখন লুব্রিকেন্ট ওই মানে থাকে এবং হার্ট রেটের ভিতরে সাইস্টোল এবং ডায়াস্টোলে মুভ করে, এটার জন্য একটা মানে লুব্রিকেন্ট হিসাবে এটা কাজ করে। এবং এটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, আমরা আগের বারে মানে দেখছি কাজের জন্য। এবং একটা পটেনশিয়াল স্পেস হিসাবে কাজ করে পেরিকার্ডিয়াল স্পেসটা, কিন্তু ফ্লুইডটার ম্যাক্সিমাম কাজই হলো লুব্রিকেন্ট হিসেবে কাজ করা। এবং যদি স্মল, যদি আমরা পেরিকার্ডিয়াল এফিউশন ধরি, তাহলে এটা লেস দেন ইকোকার্ডিওগ্রামে আমরা লেস দেন 10 মিলিমিটার ডায়াগনোসিস করি। এবং মডারেট ধরবো 10 to 20, এবং মোর দেন 20 ml। তো 20 ml এর বেশি যদি থাকে, তাহলে 500 ml এর বেশি আছে ফ্লুইড পেরিকার্ডিয়াল স্পেস, এটা ধরা হয়। এবং 100 থেকে 500 এর মধ্যে থাকলে এটা মডারেট। এবং ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ডিপেন্ড করবে যে আন্ডারলাইং যে কজ আছে তার উপরে, কত তাড়াতাড়ি পেরিকার্ডিয়াল ফ্লুইড ডেভেলপ করতেছে, এবং হেমোডাইনামিক কোনো কনসিকুয়েন্স আছে কিনা সেটার উপরে। The clinical presentation of patients with pericardial effusion vary according to the underlying process, rate of accumulation and hemodynamic effects. And in acutely developing pericardial effusion might present with rapid hemodynamic deterioration due to cardiac tamponade despite the relevant small pericardial effusion. And in chronic pericardial effusion, symptoms might develop over weeks or even months, and the patient may be entirely asymptomatic. এই ক্ষেত্রে হলো যে পানি বা ফ্লুইড কতটুক জমলো সেটার জন্য না, এটা কত তাড়াতাড়ি মানে জমতেছে সেটার উপরে নির্ভর করবে ক্লিনিক্যাল কনসিকুয়েন্সটা। যেমন খুব একুটলি যদি কোনো ফ্লুইড ডেভেলপ করে, খুব তাড়াতাড়ি যদি ডেভেলপ করে, তাহলে সে পেরিকার্ডিয়াল টেম্পোনেট তৈরি করতে পারে। আমরা যখন পেরিকার্ডিয়াল টেম্পোনেট দেখাবো, ওখানে একটা রিলেশনশিপ দেখাবো যে কত তাড়াতাড়ি ডেভেলপ করলে এবং কত প্রেসার যদি রেইজ করে, ইন্টারপেরিকার্ডিয়াল স্পেসে যদি যত প্রেসার তাড়াতাড়ি বাড়বে, মানে হার্টের উপরে চাপ তত বেশি দেবে, এবং ক্লিনিক্যাল কনসিকুয়েন্সটা এইভাবে তৈরি হবে। এবং পেরিকার্ডিয়াল ক্রনিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে তারা আস্তে আস্তে অনেকক্ষণ সময় পায় অ্যাডজাস্ট করার জন্য। অনেক বেশি মানে ফ্লুইড থাকলেও সেই ক্ষেত্রে সিমটম কম থাকে, অথবা পেশেন্টটা এন্টারলি অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। And symptom may be include very non-specific symptoms, atypical chest pain or fullness, exertional dyspnea, orthopnea, and less specific findings such as cough, malaise, and fatigue. এবং আন্ডারলাইং কজের জন্য মানে ভেরি করবে। যদি তুমি রিউমেটিক যদি ফিভার থাকে, তার কজ একরকম, তার আন্ডারলাইং কজের হিস্ট্রি থাকবে।
যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে তার হিস্ট্রি থাকবে। ইডিওপ্যাথিক কোনো হিস্ট্রি অনেক সময় থাকে না। ভাইরাল হলে ভাইরালের একটা ফিভারের হিস্ট্রি থাকবে। এবং টিউবারকুলোসিস হলে যে আপনার ডেফিনিটলি টিউবারকুলোসিস, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ম্যালেজ, উইকনেস এবং লস অফ টেস্ট এইগুলো থাকবে। এবং যদি লোকাল স্ট্রাকচারের উপরে কম্প্রেশন প্রোডাক্ট দেয় তাহলে সেখানে ডিসনিয়া, হোর্সনেস এবং হিককফ এগুলো তৈরি করতে পারবে। তো আর যদি আমরা ফিজিক্যাল ফাইন্ডিংস দেখি, আনকমপ্লিকেটেড কেসে পেরিকার্ডিয়াল ইফিউশনে আসলে কোনো ফিজিক্যাল ফাইন্ডিংস থাকে না এক্সেপ্ট ডিস্ট্যান্ট হার্ট সাউন্ড। হার্ট সাউন্ডটাকে মনে হবে খুব ডিস্ট্যান্ট থেকে পাওয়া যায়, আদারওয়াইজ থাকে না। কিন্তু যদি এটা কমপ্লিকেটেড হয়, যদি টেম্পোনেন্ট তৈরি হয় তাহলে অনেকগুলো সাইন পাওয়া যায়। যেমন হার্ট রেট ভেরি করে, এই ক্ষেত্রে আইদার ব্র্যাডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া থাকে। ব্লাড প্রেশার কমে ইন কেস অফ টেম্পোনেন্ট। আমরা জানি যে টেম্পোনেন্ট যদি হয়, আমরা পড়বো অন্য জায়গায়, টেম্পোনেন্ট হলে আপনার ব্লাড প্রেশার মানে পালসাস প্যারাডক্সাস হয়। পালসাস প্যারাডক্সাস মানে হচ্ছে নরমালি ইনস্পিরেশনে আমার ব্লাড প্রেশার কমবে, এক্সপিরেশনে ব্লাড প্রেশার বাড়বে। এই যে নরমাল ভেরিয়েশনটা, এটারই হলো এক্সাজারেটেড ফর্ম। পালসাস প্যারাডক্সাস মানে না, মানে পালসের উল্টা দিক না, সেটা নরমালের এক্সাজারেটেড ফর্ম। নাম পালস কিন্তু দেখা হয় ব্লাড প্রেশার। আর জিবিপি রেজিস্ট হয় তাও টেম্পোনেন্টে। পেরিকার্ডিয়াল রাপ পাওয়া যেতে পারে যদি কনকমিটেন্ট পেরিকার্ডাইটিস থাকে, এবং আন্ডারলাইং কজ, যে কজটার জন্য এটা হলো। সো ফিজিক্যাল ফাইন্ডিংস মানে টোটালি ভেরিয়েবল এক্সেপ্ট ভেরি ডিস্টেন্ট হার্ট সাউন্ডস। এবং যদি এক্সরে করি, খুব ভালোভাবে আমরা যদি এক্সরে করি তাহলে এইভাবে আমরা একটা খুব বড় যদি পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে তাহলে এরকম কলসের মতো একটা হার্ট দেখতে পাবো। কিন্তু অল্প মানে যদি থাকে মিনিমাম, তাহলে কিন্তু হার্ট মানে নরমাল থাকতে পারে। X-ray test may show an increase in size of the cardiac cyclogy, and when there is a large effusion, there may be globular appearance. এখানে ক্লিন কাট কার্ডিয়াক বর্ডার থাকে এবং লাং ফিল্ডটা ক্লিয়ার থাকে। এই যে লাং ক্লিন কাট কার্ডিয়াক বর্ডার, লাং ফিল্ড ক্লিয়ার, এটা দিয়ে হার্ট ফেলিওরের সাথে অথবা ভালভুলার হার্ট ডিজিজের সাথে ডিফারেন্সিয়েশন করে আর কি পেরিকার্ডিয়াল ইফিউশনে। এরকম ক্লিন কাট হার্টের বর্ডার পেরিকার্ডিয়াল ইফিউশন ছাড়া থাকে না। ইসিজি আবার একই রকম, ইসিজিতে একটু ডাইলেমা আছে। আমরা জানি যে ইসিজিতে ক্লাসিক্যাল ফাইন্ডিংস হলো লো ভোল্টেজ ইসিজি। হ্যাঁ, লো ভোল্টেজ ইসিজি কখন হবে? যখন পেরিকার্ডিয়াল ফ্লুইডটা খুব বেশি থাকবে তখন লো ভোল্টেজ ইসিজি হবে। কিন্তু কম যদি পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে তাহলে নরমাল থাকতে পারে। And voltage may be reduced in the presence of large diffusion, and the QRS complex may alternate in amplitude due to and from movement of the heart within the fluid-filled pericardial sacs. That is, যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখবেন যে একটা মানে কিউআরএস কমপ্লেক্স বড় আছে, একটা ছোট আছে, একটা বড় আছে, একটা ছোট আছে। এটা হলো হার্টের মানে পেরিকার্ডিয়াল স্যাকের দিকে টু এন্ড ফ্রো মুভমেন্টের জন্য এরকম বড় আছে। এটা সবচেয়ে ভালো দেখা যাইতেছে এখানে 3 তে যদি খেয়াল করেন, এটা অনেক বড়, এখানে খুব ছোট, বড় ছোট। এটাকে ইলেকট্রিক্যাল অল্টারনেটস বলে। আদারওয়াইজ কিন্তু সমস্ত কিছু নরমাল থাকবে। সাইনাস মানে রেট যদি থাকে মধ্যে থাকতে পারে, অথবা সাইনাস টেকিকার্ডিয়া হতে পারে। এবং খুব মানে ডায়াগনস্টিক টুল হলো ইকোকার্ডিওগ্রাম। সিম্পল 2D ইকোকার্ডিওগ্রাম ক্যান মানে ডিটেক্ট দি পেরিকার্ডিয়াল ইফিউশন ভেরি অ্যাকুরেটলি। যাদেরকে মানে না থাকে, আল্ট্রাসোনোগ্রাম যে মেশিন আছে, সেই আল্ট্রাসোনোগ্রামের মেশিন দিয়েও যদি আপনারা ইকোকার্ডিওগ্রাম করেন তাহলে সেক্ষেত্রেও দেখা যাবে যে এটা করা গেছে, দেখা গেছে। এবং ডায়াগনস্টিক পেরিকার্ডিওসিনথেসিস শুড বি রিজার্ভড ফর পেশেন্ট উইথ লার্জ পেরিকার্ডিয়াল ইফিউশন। সমস্ত রোগীর ক্ষেত্রে পেরিকার্ডিওসিনথেসিস করার দরকার নেই। খুব লার্জ যদি থাকে এবং ডায়াগনস্টিক যদি আপনি ডাইলেমায় পড়েন, ডায়াগনোসিস করতে পারতেছেন না, তখন পেরিকার্ডিওসিনথেসিস করে তার মানে কেমিক্যাল, বায়ো সাইটোলজিক্যাল, পিসিআর এবং স্টেইনিং, মাইক্রোবায়োলজিক্যাল আমরা এগুলো বুঝতে পারি। এবং রেয়ারলি সিটি এন্ড এমআরআই দরকার হতে পারে। তাহলে সিম্পলি মানে ইকোতেই যথেষ্ট, কাজেই অন্য কিছু দরকার নেই। মশা মারতে তাওয়ান লাগানোর দরকার নেই। এই ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাম, ইসিজি করলে আমরা বুঝতে পারবো খুব বেশি যদি হয়। এবং কম হইলেও ইকোকার্ডিওগ্রামে ডিটেক্ট করা যাবে, খুব মাইনিউট অ্যামাউন্ট, 9-10 মিলিমিটারের নিচে হইলেও ডিটেক্ট করা যায়।
একটা কনফিউশন অ্যারাইজ করে যে এটা পেরিকার্ডিয়াল ডিফিউশন কি মানে কার্ডিয়াক ডিফিউশন আমরা ইকোতে কিভাবে বুঝবো? এটা হলো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার যদি পিছনে থাকে তাহলে এটা পেরিকার্ডিয়াল ডিফিউশন। আর যদি ডিসেন্ডিং অ্যাওর্টা এই যে এইখানে ডিসেন্ডিং অ্যাওর্টার যদি সামনে থাকে অথবা যদি এইখানে হলো যে করোনারি সাইনাসের যদি সামনে বা সোজাসুজি পেরিকার্ডিয়াল ডিফিউশন। এটা একটু অনেক সময় ইকো করতে গেলে বা ছবি দেখতে গেলে একটু ডিফারেন্সিয়েশন করতে একটু সমস্যা হইতে পারে। এবং পেরিকার্ডিয়াল ফ্লুইড অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে যে তুমি পেরিকার্ডিয়াল ফ্লুইডের খুব কমন কোশ্চেন ভাইবা জিজ্ঞাসা করা হয়। কারণ তুমি ইন্টার্ন হওয়ার পরেই তোমার প্রথম কাজটাই হবে যে পেরিকার্ডিয়াল ফ্লুইড ড্র করে তুমি পাঠাইতে পারো কিনা মানে কেমিস্ট্রি, সাইটোলজি, বায়োমার্কার, পিসিআর এবং মাইক্রোবায়োলজি টেস্ট করার জন্য পাঠাইতে পারো কিনা। সিম্পল কেমিস্ট্রিতে যদি প্রোটিন মানে বেশি থাকে 3 গ্রামের পর বেশি তাহলে এটা এক্সুডেট, এর কম থাকলে এটা ট্রানজুডেট হিসাবে থাকবে। সেল কাউন্ট বা মানে করা যেতে পারে এবং সাইটোলজি করলে ক্যান্সার ডিটেক্ট করা যায়, টিউমার মার্কার দেখা যায় এবং পিসিআর করা যায়। এখন পিসিআর করলে টিউবারকুলোসিস কনফার্ম করা যায়। এবং আগের যে পদ্ধতি আছে অ্যাসিড ফাস্ট বেসিলাইজে করার জন্য যে মাইক্রোবায়োম টিউবারকুলোসিস স্ট্রেইনিং করে এএফবি আমরা যে দেখার কথা সেটাও আমরা দেখতে পারি। তো আমরা এখন ডায়াগনস্টিক অ্যালগরিদমের ভিতরে আসতেছি। ডায়াগনস্টিক অ্যালগরিদম যদি আমরা এটা করি দেখার চেষ্টা করি যে ডায়াগনস্টিক অ্যালগরিদমের ভিতরে কি আছে, তাহলে আমরা প্রথমেই দেখব যে আমাদের রোগীটা যেটা আছে সে কার্ডিয়াক টেম্পোনেন্ট অথবা সাসপেক্টেড ব্যাকটেরিয়াল অথবা নিউপ্লাস্টিক কোনো ইটিওলজি আছে কিনা। যদি সাসপেক্টেড মানে কার্ডিয়াক টেম্পোনেন্ট থাকে তাহলে আর কোনো সরাসরি কথা নাই, তার সরাসরি রিস্ক স্ট্রাটিফিকেশন করে পেরিকার্ডিও সিনথেসিস করে সার্চ করতে হবে ইটিওলজি। যে মানে মানে কয়টা আমরা পরীক্ষা ওখানে দিলাম কেমিক্যাল, হেমোডাইনামিক এবং মাইক্রোবায়োলজিক্যাল জেনারেশনের স্ট্রেইন করে আমরা আলটিমেটলি ইটিওলজিটা তাকে বের করব। প্রয়োজনে কালচার পর্যন্ত করা লাগতে পারে। এটা যদি না থাকে তারপরে হলো যদি যদি সাসপেক্ট করি যে তার আছে পেরিকার্ডাইটিস আছে অথবা মানে করা থাকে সিআরপি যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে এন্টি মানে ইনফ্ল্যামেটরি থেরাপি দিয়ে দিতে হবে এম্পিরিক্যালি। এবং এটাও যদি না থাকে এবং অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ যদি থাকে সেই অ্যাসোসিয়েটেড ডিজিজের মানে স্পেসিফিক কজ যদি জানা থাকে সেই স্পেসিফিক কজ পেরিকার্ডিয়াল ডিফিউশনে ট্রিট করতে হবে। এরপরে যদি না থাকে এবং যদি লার্জ পেরিকার্ডিয়াল ডিফিউশন হয় 20 মিলিমিটারের মতো যদি হয় তাহলে সেটা মোর দেন 20 মিলিমিটার তাহলে পেরিকার্ডিও মানে সিনথেসিস করে মানে ওখান থেকে ফ্লুইড বের করে দিয়ে তার ইটিওলজি বের করে তারপর চিকিৎসা করতে হবে। এগুলো ছাড়া যদি হয় তাহলে জাস্ট তাকে ফলো আপ। তার মানে হচ্ছে 20 মিলিমিটারের নিচে কোনো ইটিওলজি পাওয়া গেল না এবং তার যদি পেরিকার্ডাইটিস এর এভিডেন্স এবং ব্যাকটেরিয়াল নিওপ্লাস্টিক অথবা টেম্পোনেন্টের কোনো এভিডেন্স না থাকে তার মানে সেটা ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক একটা যদি পেরিকার্ডিয়াল ডিফিউশন থাকে এবং তার যদি 20 মিলিমিটারের নিচে মানে সিভিয়ার এর নিচে যদি থাকে তাহলে সেই পেশেন্টকে মেডিকেলি ম্যানেজ করা সম্ভব, ফলো আপ রেখে ম্যানেজ করা সম্ভব। সব পেরিকার্ডিয়াল ডিফিউশনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার দরকার নাই। তবে যে পেরিকার্ডিয়াল ডিফিউশন লার্জ থাকবে, আন্ডারলাইং ইটিওলজি জানা থাকে এবং টেম্পোনেন্ট হয় অথবা নিউপ্লাস্টিক থাকে সেই সমস্তগুলা হাসপাতালে ভর্তি করে ইটিওলজি সার্চ করে তারপর চিকিৎসা স্পেসিফিক চিকিৎসা দিতে হবে। ডায়াগনস্টিক অ্যালগরিদমের পরে আমরা ট্রিটমেন্ট অপশনে আসি। ট্রিটমেন্ট শুড বি ডিরেক্টেড অ্যাকর্ডিং টু our underlying causes. If pericarditis, treatment of pericarditis is the goal. Idiopathic viral, a combination of non-steroidal anti-inflammatory drug and colchicine is recommended. In relapsing pericardial effusion দেখবা যে অনেকবার এই বারবার pericardial effusion নিয়ে আসতেছে, সেক্ষেত্রে longer treatment course should be prescribed. Corticosteroid should be limited to a specific situation or in patient in whom non-steroidal anti-inflammatory are contraindicated. And immunosuppressive should be reserved to a multidisciplinary team in the management of refractory pericarditis.
তো যে সমস্ত পেশেন্ট গুলো রিল্যাপস করতেছে সেগুলোর জন্য প্রথম কোর্সটা হলো লং টার্ম কোর্স আমরা দিতে পারি। আমরা যেটা আগে অ্যাসপিরিনের কোর্স আমরা দেখে আসছি সেটা লং টার্ম দেওয়া যায় এবং কর্টিকোস্টেরয়েড সেই ক্ষেত্রে ফেল করলে দেওয়া যায় অথবা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ইউজ করা যেতে পারে। Aspirin is recommended as the first line in post-acute myocarditis patient, and pericardial synthesis should be reserved in patient with cardiac tamponade. Other than cardiac tamponade, if it is big, that is more than 20 millimeter, it should be undergo pericardial synthesis. And when there is a confusion regarding the diagnosis of its etiology, সেই ক্ষেত্রে করতে পারবো। তাহলে আমরা ৩-৪টা কেসের ক্ষেত্রে করতে পারবো। আমরা পরবর্তী সামারিতে এটা বলবো। And pericardiectomy মানে সব ক্ষেত্রে যদি বারবার pericardial effusion relapse করতে থাকে, মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করে, স্টেরয়েড দিলেন, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিলেন, সবকিছুই ফেল করলো, তখন কি করা হয়? pericardiectomy করে দেওয়া হয়। pericardiectomy করে দেওয়া হয় মানে ওই স্যাকটাই আর রাখে না। স্যাকটাই মানে ইনসিশন দিয়ে স্যাকটারে রিভার্স করে দেওয়া হয়। রিভার্স করে দিলে ওখানে কোনো পটেনশিয়াল স্পেস থাকে না, কাজেই কোনো ফ্লুইড জমে না। এটা এই ধরনের একটা পদ্ধতিতে করা হয়। আগে আরেকটা জিনিস করা হইতো, ওইখানে মানে এই সাইটোটক্সিক ড্রাগ দিয়ে ২ প্লুরাল ক্যাভিটিকে অ্যাডিশন করাই দিত যাতে স্পেসটা অবলিটারেট হয়ে যায়। কিন্তু তাতে কিছু খুব মানে ক্ষতি হয়, কারণ হার্টটা যে এক্সপ্যান্ড করে যেটা সেইটা আর তখন আর করতে পারে না। এটা এক ধরনের পেরিকার্ডাইটিসের মতো হয়ে যায়, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের মতো হয়ে যায়। সেই জন্য ওই ট্রিটমেন্ট অপশন এখন আর রাখা হয় নাই, যদিও এটা প্লুরাল স্পেসের মানে নিউপ্লাস্টিক প্লুরাল স্পেসের জন্য এখনো কার্যকরী আছে। তো আমরা যদি সামারি করতে যাই তাহলে আমরা দেখতে পাই যে এসেনশিয়াল ইন্ডিকেশন ফর ড্রেন অফ পেরিকার্ডিয়াল ইফিউশন 2015 গাইডলাইন, এরপরে আর কোনো গাইডলাইন বের হয়নি পেরিকার্ডিয়াল ইফিউশনের। এটা হলো পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট থেরাপিউটিক করা যাবে। এ সাসপেনশন অফ ব্যাকটেরিয়াল নিউপ্লাস্টিক ইটিওলজি যদি থাকে, অথবা পারসিস্টেন্ট মডারেট টু লার্জ পেরিকার্ডিয়াল ইফিউশন উইথ মানে উইদাউট রেসপন্স টু মেডিকেল থেরাপি, আগে যেগুলো আমরা বলছি সেই ক্ষেত্রে ইন্ডিকেশন পেরিকার্ডিয়াল সিনথেসিসের জন্য। ১ নম্বরে টেম্পোনেট, ২ নম্বরে হলো নিউপ্লাস্টিক অথবা ব্যাকটেরিয়াল ইটিওলজি সার্চ করার জন্য, এবং মডারেট যদি টু মডারেট পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে যেটা মেডিকেল ট্রিটমেন্টে রেসপন্স করতেছে না। তাহলে এটাই মোটামুটি ভাবে পেরিকার্ডিয়াল ইফিউশনের ম্যানেজমেন্ট। পরীক্ষার সময় পেরিকার্ডিয়াল ইফিউশনে খুব তাদের ফেভারিট কোশ্চেন হলো ইটিওলজি বলো। ইটিওলজি বলার পরে বলবে, স্যার বলবে যে তুমি কি করে এই ইটিওলজি মানে ডায়াগনোসিসে আসতে পারো? তুমি ধাপে ধাপে সমস্ত হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন, বিশেষ করে যদি ইটিওলজি সার্চ করতে হয় তাহলে পেরিকার্ডিয়াল সিনথেসিস করে সেখান থেকে কালচার করে যদি ইটিওলজি বের করা যায় ব্যাকটেরিয়াল, তাহলে অথবা মানে যদি থাকে টিউমার, যদি কেমাই থাকে তাহলে টিউমার মার্কারও বের করা যায়, অথবা পিসিআর করা যায়। এগুলো করে ইটিওলজি বের করে আন্ডারলাইন ইটিওলজি ট্রিট করতে হবে অ্যাকর্ডিংলি। নেক্সট আমরা triage system proposed to the following, that is recognized cardiac tamponade and possible bacterial, exclude concomitant pericarditis or to treat pericarditis, identify associated underlying disease, and if chronic that is and large more than 20 considered pericardial drainage to prevent cardiac tamponade during follow-up. এটা একটা ট্রায়াজ সিস্টেমের জন্য কেন করা হলো, যে আমরা যে ডায়াগনস্টিক অ্যালগরিদমটা দেখছি সেখানে তারা এটার পেপারে করছে যে একটা মানে কার্ডিয়াক টেম্পোনেট থাকলে এটা রিকগনাইজ করে এটাকে, এবং প্রথম দিকেই এটাকে পেরিকার্ডিয়াল সিনথেসিস করতে হবে, এবং পসিবল ব্যাকটেরিয়াল এবং নিউপ্লাস্টিক ইটিওলজি থাকলে প্রথম ধাক্কায় এটাকে বের করে নিতে হবে, এবং কনকমিটেন্ট পেরিকার্ডাইটিসের যদি চিকিৎসা থাকে সেই চিকিৎসা শুরু করতে হবে, এবং আইডেন্টিফাই দি অ্যাসোসিয়েটেড আন্ডারলাইং কজ যেটা আমরা বলছি এতক্ষণ ধরে, এবং the treatment of pericardial effusion should be tailored as much as possible to the underlying etiology. Underlying etiology এর উপরে নির্ভর করে চিকিৎসাটা করতে হবে। এই লাস্টের 2টা স্লাইডই আসলে মানে যদি সামারি করি, সামারি স্লাইডে 2টা।
And prognosis of pericardial effusion is related to the underlying etiology. And large pericardial effusion carry 30% chance of cardiac tamponade. And the risk of developing constrictive pericarditis is very small in idiopathic pericarditis, but it's very much common in large pericarditis, especially in tuberculous pericarditis. Now we can move to pericardial tamponade. This is a medical emergency. Pericardial tampoনেটা খুব মানে যারা এমার্জেন্সিতে কাজ করছেন তারা দেখবেন পেশেন্ট একটা হেমোডাইনামিক একটা ডিটোরিয়েশন থাকে। এই ক্ষেত্রে পালস টেকিকার্ডিয়া থাকে, ব্লাড প্রেশার একদম থাকে না এবং পেশেন্ট খুব রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে থাকে। এবং পেরিকার্ডিয়াল tamponade ডায়াগনোসিস করা একদম ইকোকার্ডিওগ্রাম করলে খুব ইজিলি ডায়াগনোসিস করা যায়। ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা কিন্তু আপনার জন্য খুব ডিফিকাল্ট, কারণ এক্ষেত্রে অনেকগুলো কজ আপনার থাকবে। পেশেন্ট শকে আছে এবং পেশেন্টের আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে। আপনার মনে হতে পারে যে অক্সিজেন স্যাচুরেশন কম থাকলে এটা রেসপিরেটরি ফেইলিওর এবং সেই রকম ম্যানেজ করতে হবে। হেমোডাইনামিক ফেইলিওর থাকবে, রেসপিরেটরি বোথ দুইটাই একত্রে আপনার ম্যানেজমেন্ট করতে হবে। এবং আস্তে আস্তে ধাপে ধাপে যদি আপনি আগান তাহলে আপনি দেখবেন যে ডায়াগনোসিস আপনি করতে পারতেছেন। কার্ডিয়াক tamponade is a hemodynamic dearrangements that are secondary to increased interpericardial pressure and impaired diastolic filling. এটা কি করে যে পেরিকার্ডিয়াল যে স্পেস আছে সেই স্পেসে হঠাৎ করে প্রেসার বেড়ে যায়, হঠাৎ করে ঘূর্ণিঝড়ের মতো মনে করেন যে হঠাৎ করে প্রেসার বেড়ে গেল। যদি প্রেসার বাড়ে তাহলে বা হার্টের ফিলিংটা যেটা সে ডায়াস্টোলে যেটা ফিলিং হয় সেই ফিলিংটাকে সে ইম্পেয়ার্ড করে। এটাই আলটিমেটলি মানে লেফট সাইড রাইট সাইড দুই সাইডে ultimately affect করে। Essentially, any form of the disease that affects the pericardium can potentially lead to cardiac tamponade. Tamponade may also occur when blood, pus, or clot occupy the pericardial space. এই স্পেসে যাই থাকুক না কেন, ফ্লুইড থাকুক, পাস থাকুক, ব্লাড থাকুক, ক্লট থাকুক, যেটাই থাকুক সেটাই tamponade করতে পারে। এবং the clinical presentation of tamponade depends on the tempo with the pericardial fluids accumulates and interpericardial pressure rises, which will directly reflect the pericardial complaints. When pericardial volume changes acutely, a small amount of fluid in the pericardial space results in a significant abrupt elevation of the interpericardial pressure, and that can lead to sudden hemodynamic decompensation. যেটা আমরা আগে বলতেছিলাম, যদি খুব রেপিডলি ডেভেলপ করে অল্প ফ্লুইডও কিন্তু হাই প্রেসার তৈরি করে ফেলতে পারে পেরিকার্ডিয়াল স্পেসে। In the setting of chronic pericardial effusion, the pericardium stretches out and is able to accommodate liters of fluid without major hemodynamic consequence. The pressure volume curve is less steep if the increase in pericardial pressure develops subacutely or chronically. পরের ছবিটা একটু যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ক্ষেত্রে যে প্রেসারটা আর একটা ভলিউমটা, পেরিকার্ডিয়াল ভলিউম এবং এটা হলো প্রেসারটা। যদি কোনো জায়গায় যে ফ্লুইডটা আস্তে আস্তে জমা হয়, যেমন ডান দিকে এটায় পেরিকার্ডিয়াল ফ্লুইডটা আস্তে আস্তে করে জমা হইলে এটার যে পেরিকার্ডিয়াল স্ট্রেস যেটা লিমিট থাকে সেটা অনেক পরে মানে ক্রস করে এবং প্রেসারটা আস্তে আস্তে করে এই দিক থেকে রেজ করে এবং একটা পর্যায়ে অনেক বেশি ফ্লুইড এবং অনেক বেশি মানে যদি স্ট্রেস আউট হয় তারপরে সে পেরিকার্ডিয়াল tamponade ডেভেলপ করে। কিন্তু এইদিকে দেখেন, লেফট সাইডে এই দিক থেকে তাকিয়ে দেখেন, এখানে খুব অল্প পরিমাণে ফ্লুইড রিজার্ভ থাকে পেরিকার্ডিয়াল, এবং যে ফ্লুইডটা আসে এবং সেটা যদি খুব রেপিডলি আসে এবং সেই রেপিডলি আসলে সে স্ট্রেস প্রেসারটা তাড়াতাড়ি ডেভেলপ করে এবং লিমিট অফ পেরিকার্ডিয়াল এসকেপ খুব তাড়াতাড়ি ডেভেলপ করে ও ক্রস করে যায়। এবং এটা যখনই ক্রস করে যায় তখনই যে পেরিকার্ডিয়াল tamponade ডেভেলপ হয়। এখানে যে পরিমাণ ফ্লুইড নিয়ে এসে এখানে যে পরিমাণ ভলিউম নিয়ে এসে লিমিট অফ পেরিকার্ডিয়াল স্ট্রেস করছে, এখানে তার চেয়ে অনেক কম ভলিউম পেরিকার্ডিয়াল রিজার্ভ ভলিউম নিয়ে
সে ক্রস করছে। তাহলে কাজেই কতটুক ফ্লুইড জমলো পেরিকার্ডিয়াল স্পেসে সেটা বড় কথা না, কত তাড়াতাড়ি সেটা জমতে যাইতেছে সেটা হইলো বড় কথা। এবং যত তাড়াতাড়ি জমতেছে ততই তাড়াতাড়ি পেরিকার্ডিয়াল প্রেশারটা বাড়তেছে। এবং pathophysiology and the clinical presentation. As intrapericardial pressure rises in patient with cardiac tamponade, elevated pericardial pressure is transmitted to all four chambers, affecting the diastolic filling. এখানে যেহেতু প্রেসারটা বাড়তেছে পেরিকার্ডিয়াল স্পেসে, সে হার্টের উপরে প্রেসার দেয়, কিন্তু হার্টের উপরে দুর্বল থাকে কি, আবার রাইট সাইড দুর্বল থাকে, যেমন রাইট ভেন্ট্রিকেল এবং রাইট এট্রিয়ামের ওয়াল থিকনেস খুব কম থাকে এবং রাইট সাইডটা খুব তাড়াতাড়ি এফেক্ট করতে পারে লেফট সাইডের চেয়ে। রাইট এট্রিয়াল ট্রান্সমুলার প্রেসার ডিক্রিজেস মার্কলি অ্যান্ড দি সিস্টেমিক ভেনাস প্রেসার ইনক্রিজেস। খুব সহজ, যদি এটার উপরে রাইট এট্রিয়ামের উপরে প্রেসার দেয় তাহলে ট্রান্সমুরাল প্রেসার কমে যায় এবং সিস্টেমিক ভেনাস প্রেসার বেড়ে যায়। The changes that occur in the cardiac tamponade corresponds to marked pathological exacerbation of the normal pericardial physiology. এটা হলো নরমালের চেয়ে যেটা এক্সাজারেটেড ফর্ম থাকে। With inspiration, the right ventricular stroke volume, এটা দেখে একটু খেয়াল করে পড়েন। With inspiration, the right ventricular stroke volume increases. Secondary increases to venous return. While the left ventricular stroke volume decreases. This is due to original described as pulsus paradoxus. This is the paradox. এইটাই প্যারাডক্স, এইটাকেই বলছে পালসাস প্যারাডক্স। এটা অরিজিনাল ছিল, এইটার এক্সাজারেটেড ফর্ম হবে মানে পেরিকার্ডিয়াল টেম্পোনেন্টে। দি অপোজিট অকার্স ডিউরিং এক্সপিরেশন, এটা নর্মাল। মানে ইনস্পিরেশনে আপনার রাইট সাইডের ভলিউম বাড়বে এবং লেফট সাইডের ভলিউম কমবে, এবং ঠিক এক্সাজারেটেড ফর্মে যে এক্সপিরেশন এটার অপোজিট হবে, এটাই নর্মাল। At right ventricular diastolic filling is further compromised. Both ventricles become underfilled and the cardiac output decreases, which leads to hypotension, shock, and ultimately death, unless the pericardial fluid is drained. তাহলে আলটিমেটলি এটাকে কম্প্রোমাইজ করে চাপ দিয়ে কি করতে পারে, রাইট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক ফিলিং কমে যাবে যেহেতু চতুর্দিক থেকে প্রেসার আছে, ইজ ফার্দার কম্প্রোমাইজড এন্ড দি বোথ ভেন্ট্রিকলস আন্ডারফিল্ড। রাইট ভেন্ট্রিকল যদি আন্ডারফিল্ড থাকে, এটা সাবসিকুয়েন্টলি লেফট ভেন্ট্রিকল আন্ডারফিল্ড হবে এবং কার্ডিয়াক আউটপুট আলটিমেটলি ডিক্রিজ করবে, যার জন্য হাইপোটেনশন, শক এবং ডেথ হয়ে যাবে খুব রেপিডলি। খুব রেপিড যদি আমরা পেরিকার্ডিয়াল ইনফিউশনটা ট্রেন না করতে পারি। এবং একুট কন্ডিশন এবং ক্রনিক কন্ডিশনের টেম্পোনেন্টের কিছু কজ পরীক্ষার সময় জিজ্ঞাসা করলে আপনারা কিভাবে বলবেন যে একুট কন্ডিশন কিভাবে হতে পারে। কার্ডিয়াক পারফোরেশন সেকেন্ডারি টু এনি প্রসিডিউরস, দ্যাট ইজ ক্যাথ ল্যাব প্রসিডিউরস। অনেক সময় যেটা হয় সেটা হলো পিটিএমসি করার সময় এটা হয়। কার্ডিয়াক পেসমেকার প্ল্যান্টেশনের জন্য হয়, খুব রেয়ার হয়। এবং বিশেষ করে যদি এমআই সেটিং এ কেউ পার্মানেন্ট পেসমেকার করতে যায়, সেই ক্ষেত্রে ওই যে জায়গাটা থাকে নেক্রোস থাকে, সেই জায়গা থেকে পেসমেকার লিডটা বের হয়ে পেরিকার্ডিয়াল ইনফিউশন করতে পারে। কার্ডিয়াক রাপচার ফলোইং এমআই, কার্ডিয়াক সার্জারি এবং টাইপ এ ডিসেকশন এটার জন্য খুব একুটলি ডেভেলপ করতে পারে। এবং ক্রনিক্যালি যে যত ধরনের ভাইরাল, ব্যাকটেরিয়াল, টিউবারকুলার, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে মেলিগনেন্সি, রিউমেটিক, যত কজ আছে, হাইপোথাইরয়েডিজম, সব কজগুলো এটা আপনার পেরিকার্ডিয়াল ইনফিউশনের যে কজগুলো আছে সেই কজগুলা ক্রনিক করতে পারে। একুট করতে গেলে শুধু একটা দুইটা এমার্জেন্সি আপনার মনে রাখতে হবে, কার্ডিয়াক মানে হাইড্রোজেনিক অথবা এমআই রাপচারের পরে কার্ডিয়াক সার্জারি, এটা হাইড্রোজেনিক। Clinical presentation, the tamponade should always be considered in patient presenting with shock and elevated venous pressure and unexplained hypotension, clinical decompensation in the setting of no pericardial effusion, recent intracardiac manipulation or intrapericardial procedures, and after trauma or cardiac thoracic surgery. কতগুলো জিনিস যদি আপনি মানে মাথার মধ্যে না রাখতে পারেন, তাহলে পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট আপনি ডায়াগনোসিস করতে পারবেন না। আপনি যদি মনে রাখতে পারেন যে কিছু তার প্রসিডিউর হয়ে গেছে এবং যেটা হলো মানে ইন্ট্রাকার্ডিয়াকের প্রসিডিউর অথবা পেরিকার্ডিয়াল প্রসিডিউর অথবা ট্রমা, কার্ডিয়াক সার্জারি, এইরকম একটা
হয়েছে অথবা পেরিকার্ডিয়াল ইফিউশন ছিল এই পেশেন্টটার আগে থেকে জানা আপনার আছে, সেই সমস্ত পেশেন্ট যদি আপনার অ্যালজিয়া শক, ইলেভেটেড ভেনাস প্রেশার এবং হাইপোটেনশন নিয়ে আসে উইদাউট এনি রিজন, তখন আপনার সাসপেক্ট করতে হবে। নতুবা কিন্তু সাসপেক্ট করা খুব কঠিন, যে কারণ দেখেন শক, হাইপোটেনশন, ইলেভেটেড ভেনাস প্রেশার অনেক ক্ষেত্রেই থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার পেরিকার্ডিয়াল সিনথেসিস, সরি, কার্ডিয়াক টেম্পোনেন্ট ডায়াগনোসিসটা একটা মানে মানে জরুরি। না যদি করতে পারেন পেশেন্ট মারা যায়। এবং অনেক পেশেন্ট এরকম মানে মারা যায় যে আসলে আমরা ডায়াগনোসিসই করতে পারলাম না, তার আগে সে এই হয়ে গেল। হাসপাতালে আসার আগে এই পেশেন্ট কোলাপস হয়ে থাকে। Patient with insidious development of cardiac tamponade might complain of reduced functional capacity, non-specific chest pain and fatigue. এই গ্রুপটা মোটামুটি ভালো, ক্রনিক একটা গ্রুপ থাকে, আস্তে আস্তে করে তারা ফ্যাটিগ করে তারপরে এক্সামিনেশন করলে আপনি ধরতে পারেন। এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাম করলে খুব ধরা পড়ে। আমরা আগের বারে যে বলছিলাম যে কার্ডিয়াক টেম্পোনেন্টের পালস ইউজুয়ালি বেশি থাকে, টেকিকার্ডিয়া থাকে এবং হাইপারটেনশন, দিস ইজ দি ক্লাসিক্যাল সাইন। ব্লাড প্রেশার কম থাকবে। এবং পালসে যদি করি পালসাস প্যারাডক্সাস, তার মানে হচ্ছে যে ইনস্পিরেশনে ব্লাড প্রেশার কমবে, এক্সপিরেশনে ব্লাড প্রেশার বাড়বে। এটা হলো নর্মাল ভেরিয়েশন। এই নর্মাল ভেরিয়েশনের এক্সাজারেটেড ফর্ম যদি থাকে, ব্লাড ইন্সপিরেশন আরো বেশি কমবে এবং এক্সপিরেশনও কমবে। জেবিবি elevated elevated absence of the y descent, y descentটা থাকবে না। y descentটা থাকবে না, আমরা পরের স্লাইডে দেখাইতেছি। কারণ y descentটা যেটা হয় সেটা হলো ডায়াস্টলিক ফিলিং এর জন্য হয়। ডায়াস্টলে যদি ভেন্ট্রিকেলটা রিল্যাক্স করতে পারে, রাইট ভেন্ট্রিকেল, সেই ক্ষেত্রে এখানে তো ডায়াস্টলে সে রিল্যাক্স করতে পারে না, অতএব y descent থাকে না। এবং apex bit apical impulse might not be palpable or might be hyperkinetic. Cardiac heart sounds যেটা আছে, cardiac auscultation may reveal distant heart sounds, যেটা আগে pericardial tamponade মতো ছিল। Lung base should be clear on auscultation. Classically science একটা Becker's stride আছে, সেই তিনটে দিয়ে আসলে ডায়াগনোসিসটা কনফার্ম করা যায়। এক হলো হাইপারটেনশন থাকবে, দুই হলো ডিস্টেন্ডেড লেগমেন্ট থাকবে এবং ডিস্টেন্ট হার্ট সাউন্ড থাকবে। এটা যদিও রিয়ারলি পাওয়া যায়, কিন্তু যখন পাওয়া যায় তখন বেক স্ট্রাইড নামে পরিচিত। এই বেক স্ট্রাইড দিয়ে আমরা ডায়াগনোসিসটা আসলে করে ফেলতে পারবো। হাইপারটেনশন, ইলেভেটেড নেক ভেইনস এবং ডিস্টাল হার্ট সাউন্ড, এটা হলো স্যারদের কিন্তু এটা মনে আছে বেক স্ট্রাইডসটা, এই জন্য এটা একটু ব্রড করে দিছি তোমাদেরকে, যাতে তোমরা বুঝতে পারো যে এই জিনিসটা আমার এখানে মনে রাখতে হবে। এটা এই জিনিসটা যদি পাই এবং ইন দি পেরিকার্ডিয়াল কোনো প্রসিডিউর করা হয়েছে অথবা কার্ডিয়াক কোনো প্রসিডিউর, ক্যাথ ল্যাব করা হয়েছে, অপারেশন অথবা নন পেরিকার্ডিয়াল ইফিউশন ছিল, তাদের জন্য এই ডায়াগনোসিসটা খুব সেটিংস মিলবে। এবং এখান থেকে পরীক্ষার সময় ধরবে পালসাস প্যারাডক্সাস বলতে কি বুঝো, স্যারদের খুব ফেভারিট জিনিস। এবং যদি ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন করি এবং তার কি পাবো, ইসিজিতে সাইনাস টেকিকার্ডিয়া যেহেতু আগেই বলছি, এবং ইলেকট্রিক্যাল অল্টারনেন্স, কারণ এটাও একটা পেরিকার্ডিয়াল ইফিউশন, এবং চেঞ্জেস অফ দি পি এন্ড কিউআরএস কমপ্লেক্স, লো কিউআরএস অ্যামপ্লিটিউড, এসটিটি চেঞ্জ ইফ অ্যাসোসিয়েটেড উইথ আন্ডারলাইং পেরিকার্ডাইটিস। যদি আমরা ওই পেরিকার্ডাইটিসের চারটা চেঞ্জ বলছিলাম, যে সেই চেঞ্জগুলো যে স্টেজ 1, 2, 3, 4 এগুলো থাকতে পারে যদি অ্যাসোসিয়েটেড পেরিকার্ডাইটিস থাকে। স্যাররা কিন্তু পরীক্ষার সময় ইসিজিটা খুব ধরে বসে, যে তুমি ইসিজিতে কি কি মানে সাইন মানে এক্সপেক্ট করতেছো। সিম্পলি সাইনাস টেকিকার্ডিয়া থেকে তুমি পেরিকার্ডাইটিসের যে জেনারেলাইজ পেরিকার্ডিয়াল ইলেভেশন থাকে এবং টি ওয়েভ ইনভার্সন থাকে, এইগুলাও মানে পাওয়া যায়। এবং কোনো স্পেসিফিক লোকালাইজড লিডে না, যেমন ইনফেরিয়র এমআই হলে 2-3 এবিএফ পাওয়া যায়, অ্যান্টিরিয়র এমআই হলে আপনার V3 V4, অ্যান্টিরিসেপ্টর হলো V1 V2 V3 V4, অথবা অ্যান্টেরোল্যাটারাল যদি হয় কোনো ক্ষেত্রে 1A BL BM2 B6 হবে। এটা স্পেসিফিক্যালি তার লোকেশন অনুসারে। কিন্তু তুমি এখানে দেখবা যে এসটি সেগমেন্ট ইলেভেশন হইতেছে লোকালি সমস্ত জায়গায়, সমস্ত ইসে উঠে হইতেছে, তখন এটা সাসপেনশন আসবে যে এটা পেরিকার্ডাইটিস থাকতে পারে এর সাথে।
X-ray cardiomegaly in large pericardial effusion and might be entirely normal. Pericardial effusion may be present. Pleural effusion may be present. খুব সারপ্রাইজিংলি আমাদের ধারণা যে এক্স-রে করলে আমরা মানে পাবো, কিন্তু তোমার ধারণা ভুল করে দিয়ে যদি খুব কম পরিমাণে ব্লাড জমে, কোন ফ্লুইড জমে অথবা পাস জমে, যেটাই হোক না কেন, সেটা যদি কম জমে এবং খুব রেপিডলি জমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্স-রে আবার তোমার মিসলিড করবে। তো এক্স-রে মিসলিড করলেও তুমি ডায়াগনোসিস থেকে মানে পিছিয়ে যাবে না। তোমার ক্লিনিক্যাল সাসপেনশনটা হলো খুব মানে জরুরি। এই ক্ষেত্রে ক্লিনিক্যালি তুমি মানে পেশেন্টের উপর করবা। সেক্ষেত্রে পেশেন্টকে ইকোকার্ডিওগ্রাম করতে দিবা। ইকোকার্ডিওগ্রাম যদি ডপলার না থাকে, 2D ইকো করলেও তুমি বুঝতে পারবা যে মানে ফ্লুইড আছে। এট দি সেম টাইম রাইট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক কলাপস আছে। এই একটা জিনিস স্যাররা জানতে চায় যে রাইট ভেন্ট্রিকেলটা ডায়াস্টোলিক কলাপস হয়। আন্ডার গ্রাজুয়েটের কাছ থেকে জানতে চাইবে না, কিন্তু যারা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিবা তাদের কাছ থেকে জানতে চাইবে। ইকোকার্ডিওগ্রাফি কনফার্ম, আন্ডার গ্রাজুয়েটে শুধু বলবে স্যার ইকো গুলো ডায়াগনোসিস করা যাবে। Echocardiography confirm the presence of pericardial fluid. The size of the effusion does not favor or exclude the presence of the cardiac component. বারবার একই জিনিস বলতেছে যে সাইজটা কোনো ব্যাপার না, সাইজ কোনো ম্যাটার না, যেমন এইজ কোনো ম্যাটার না। এবং এখানে ইকোকার্ডিওগ্রামের অনেক মানে ফাইন্ডিংস দেওয়া আছে। আমি ডিটেইলস আমি এই ফাইন্ডিংস গুলো আমি তোমাদের বলতে চাচ্ছি না আন্ডার গ্রাজুয়েটে। এটা পোস্ট গ্রাজুয়েট যারা আছেন তাদেরকে মানে করতে হবে। যদি কার্ডিওলজিতে কেউ মানে করেন তাহলে তার জন্য যে ইনফেরিয়র ভেনা কাভাটা ডাইলেটেড থাকে এবং সাইন অফ ইম্পেয়ার্ড ডায়াস্টোলিক ফিলিং থাকে। এটা হলো কার্ডিও রেসপিরেটরি ফেজিক দিয়ে বোঝা যায়। এবং হলমার্ক অফ পেরিকার্ডিয়াল মানে স্ট্রেন যেটা থাকে, ভেন্ট্রিকুলার ইন্টারডিপেন্ডেন্স ইজ ম্যানিফেস্টেড at respirophasic changes in the interventricular septal motion, and Doppler sign আছে কয়েকটা, and most specific finding the presence of expiratory flow reservoir in hepatic vein. এগুলো আন্ডার গ্রাজুয়েটের জন্য না, এটা পোস্ট গ্রাজুয়েটের জন্য। এখানে ছবিতে অনেকগুলো দেওয়া আছে। আপনার শুধু ইকোকার্ডিওগ্রাম করলে যদি এইরকম একটা পেরিকার্ডিয়াল ইফিউশন পান, এই দেখেন যে করোনারি সাইনাস, এই ডিসেন্ডিং, এটা পেরিকার্ডিয়াল ইফিউশন। এবার হেপাটিক ফ্লো রিভার্সাল এবং ইন্টার মানে ভেন্ট্রিকুলার ডপলার ফ্লো যেটা আছে, এইটা ই এবং এইটা এ, এই দুইটার হলো মানে রেসপিরেশনে ভেরিয়েশন আছে। এইটা দেখেন একবার বড় আসছে, আবার এটা কম আসছে। ইনস্পিরেশনের সময় কম থাকবে, এক্সপিরেশনের সময় বেশি থাকবে। এবং এটা ডায়াস্টোলিক কলাপস দেখাইছে। পরেরটা একটু দেখাই ভালোভাবে। এইখানে হলো এটা ইকোকার্ডিওগ্রামের উপরে একটা পেরিকার্ডিয়াল ইফিউশন আছে। এইটা এই যে দুই দিকে বন্ধ হয়ে আসতেছে, যে দুইটা মুখ একসাথে কিসিং এর মতো আছে, এটা সিস্টোল। এইখানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা পোস্টেরিয়র, দুইটা একত্রে যখন যায় সেটা সিস্টোল। কিন্তু সিস্টোলে এটা কোলাপস না করে এটা ডায়াস্টোলে, এইখানে রাইট ভেন্ট্রিকেল ডায়াস্টোলে এটা কোলাপস হয়ে গেছে। মানে ডায়াস্টোলে মানে ইসের উপরে প্রেসার এত বেশি, মানে পেরিকার্ডিয়াল প্রেসার এত বেশি, সেটা কোলাপস দেখা যায়। এটা সিম্পলি 2D ইকোকার্ডিওগ্রামে এরকম কোলাপস দেখা যায়। এটা দেখে আমরা ডায়াগনোসিস করে ফেলি যে এটা মানে ডায়াস্টোলিক কোলাপস আছে, অতএব এটা তোমার পেরিকার্ডিয়াল টেম্পোরেন্ট আছে। আপনারা যারা মানে জেলা পর্যায়ে না, যারা একদম উপজেলা পর্যায়ে আছেন, তারাও আপনারা কিন্তু যদি ইকোকার্ডিওগ্রামের প্রোব না থাকে, আপনারা জাস্ট আল্ট্রাসোনোগ্রামের প্রোব দিয়েও কার্ডিয়াক ফ্লুইড আছে কিনা, পেরিকার্ডিয়াল ফ্লুইড আছে কিনা এটা ডিটেক্ট করতে পারবেন। এমনকি আপনার যদি মেধা থাকে, ইচ্ছা থাকে, শক্তি থাকে, তাহলে আপনি টেম্পোরেন্ট আছে কিনা সেটাও আপনি ডায়াগনোসিস করতে পারবেন। কারণ একটা রোগী সেই প্রত্যন্ত মানে অঞ্চল থেকে মানে সফিস্টিকেটেড ঢাকা শহরে আইসা ডায়াগনোসিস করা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে এবং সেক্ষেত্রে রোগীটা আপনি হারাবেন। সেই ক্ষেত্রে এটা যদি ডায়াগনোসিস আপনি আপনার উপজেলায় করতে পারেন, জেলায় করতে পারেন, ইটস ভেরি মাচ মানে অ্যাওয়ার্ডিং। এবং সেই ক্ষেত্রে জাস্ট পেরিকার্ডিয়াল ফ্লুইড ড্র করে দিতে পারলে সেক্ষেত্রে মানে পেশেন্টটা সেভ হয়ে যাবে। এই ক্ষেত্রে হলো যে রেসপিরেশনে এক্সপিরেশন এবং ইনস্পিরেশনে ই এবং ই রেশিওটা বেশি থাকে। এটা ডপলার মানে মাইট্রাল ভালভ বরাবর ধরে রাখছে। এটা যারা কার্ডিওলজিস্ট তারা ছাড়া বুঝবেন না, সেই জন্য এটাকে আমি আর বর্ণনা করতেছি না। কিন্তু এইটা আমার যে কোনো
ইন্টার্নিস্ট বুঝবেন এবং যেটা এটা আমার কোনো ইন্টার্ন থেকে মানে আন্ডার গ্রাজুয়েটরাও বুঝতে পারবেন। Cardiac catheterization will show the elevated right and left atrial filling pressure with equalization of the end diastolic pressure. In acute tamponade, the left-sided filling pressure might be lower. The main diagnostic features of cardiac tamponade is blunting or absence of the wide descent on the right atrial pressure tracing as a result of impaired right ventricular early diastolic filling. আমরা বলছিলাম যে এটা থাকবে না, এই যে এক্স ডিসেন্টের পরে এ সি এই ভি, এরপরে এক্স ডিসেন্টের পরে এই যে ওয়াই ডিসেন্ট থাকবে, সেই ওয়াই ডিসেন্টটা মানে থাকে না, এটা ব্লান্ট হয়ে যায়। এটা এসিবি রাইট এট্রিয়াল প্রেসার, আর এই যে লেফট ভেন্ট্রিকুলার প্রেসার কার্ভ। Treatment, cardiac treatment, cardiac tamponade is a cardiac emergency and should be treated with prompt needle pericardiocentesis unless it is caused by aortic dissection. একটা শুধু aortic dissection বাদে আপনি কনফার্ম হতে পারেন যদি aortic dissection ইটিওলজি আছে তাহলে pericardiocentesis করার দরকার নেই, এটা বাদে বাকিগুলো করতে হবে। এই ক্ষেত্রে করলে পেশেন্ট আরো কলাপসে চলে যায়। The goal should be aspirated of all pericardial fluid. অনেকের ধারণা আছে যে কতটুকু ফ্লুইড আমি ড্র করব, 500 ml, 100 ml, 200 ml না, আপনার যতটুকু মানে আছে ততটুকু আপনি ড্র করে দিলেই পারবেন টেম্পোনেট অবস্থায়। Need for surgical pericardiocentesis is rare, that is removal of blood and clot or pus. যদি একদম খুব থিক ক্লট পাস হয়ে থাকে যেটা আপনি পেরিকার্ডিওসিনথেসিস নিডল অ্যাসপিরেশন করে আনতেছেন না, পারছেন না, সেই ক্ষেত্রে এটা রিমুভাল করা সম্ভব। অথবা সাইমালটেনিয়াস রিপেয়ার অফ দি ড্যামেজড কার্ডিয়াক স্ট্রাকচার, অথবা অন্য কোনো কারণে যদি আমি হার্টের মানে পর্দা ফুটো করে ফেলি পেসমেকার করতে যেয়ে, অথবা পিটিএমসি করতে যেয়ে যদি আমরা কোনো কার্ডিয়াক স্ট্রাকচার পারফোরেশন করি, সেই ক্ষেত্রে রিপেয়ার করে দিয়ে চলে আসতে পারে। 2015 গাইডলাইনের কি হয়েছে, ইন পেশেন্ট উইথ ক্লিনিক্যাল সাসপেনশন অফ acute cardiac tamponade, echocardiography is recommended to evaluate the size, location, and degree of hemodynamic impact of pericardial effusion. Urgent pericardiocentesis or cardiac surgery is recommended to treat cardiac tamponade. Cardiac pericardiocentesis লাগবে। Judicial clinical evaluation including echocardiographic finding is recommended to guide the type of pericardiocentesis. Vasodilator and diuretics are not recommended in the presence of cardiac tamponade. আমাদের অনেক স্যাররা আছেন তারা ডায়ুরেটিক্স মানে দেন মানে টেম্পোনেটের জন্য, তার মানে এই না যদি আন্ডারলাইন কোনো কজের জন্য, যেমন হার্ট ফেলিয়ারের জন্য যদি পেরিকার্ডিয়াল মানে হাফ ফ্লুইড থেকে টেম্পোনেট হয়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ডায়ুরেটিক্স দিতে পারবা, কিন্তু অ্যাজ এ হোল ডায়ুরেটিক্স এর দিয়ে পেরিকার্ডিয়াল টেম্পোনেট কমানো যাবে না, ভ্যাসোডাইলেটরস দিয়ে কমানো যাবে না। সেই জন্য বলা হইতেছে যে ভ্যাসোডাইলেটরস and diuretics are not recommended in the presence of cardiac tamponade. এটা আমরা এখানে শেষ করতে চাই। আর যদি মানে আছে দুইটা স্লাইড আছে, যদি আমরা বলতে পারি তাহলে বলে ফেলি। যেমন স্পেসিফিক ফর্মস অফ পেরিকার্ডিয়াল ডিজিজ, দ্যাট ইজ ইনফেকশাস পেরিকার্ডাইটিস, ব্যাকটেরিয়াল পেরিকার্ডাইটিস যদি বলি তাহলে ইটিওলজি আমরা বলছিলাম যে 50% ইটিওলজি হলো tuberculosis. Most common causes of bacterial pericarditis is tuberculosis. Other causes are streptococci, staphylococci, gram-negative rods, aerobic bacterium, Haemophilus influenza. এগুলো দিয়ে যে ব্যাকটেরিয়াল এর মধ্যে, কিন্তু তার মধ্যে খুব বেশি কমন হলো tubercular pericarditis. And sign symptoms and course of the bacterial pericarditis fulminating, presenting the cardiac tamponade, adhesive or constrictive pericarditis, and less commonly mitochondrial aneurysm and pseudoaneurysm. Treatment, surgical exploration and drainage and appropriate antibiotic therapy. এটা হলো তো জাস্ট অ্যাজ এ হোল যদি আদার্স পেরিকার্ডিয়াল ইফিউশন যেটা টেম্পোনেট বা অন্য কিছু করতে পারে, আন্ডারলাইন ইটিওলজি এইভাবে ট্রিট করতে হবে। টিউবারকুলোসিস একটা স্পেশাল ফর্ম, পরীক্ষার সময় মাঝে মাঝে টিউবারকুলার পেরিকার্ডিটিস একটা শর্ট নোট আসে, সেটা হলো স্পেসিফিক ফর্মস অফ পেরিকার্ডিয়াল ডিজিজ ইনফেকশন, যেটা টিউবারকুলোসিস। Tuberculosis is a major cause of pericarditis
in non-industrialized country, but is uncommon cause in the developed countries. Developed countries ওরা দেখে না, কিন্তু ওরা দেখে idiopathy, আমরা দেখি tuberculosis. Tuberculosis pericarditis results from hematogenous spreads or mediastinal lymph nodes. Tubercular pericarditis may complicate pulmonary tuberculosis and may also be the first manifestation of the infection. In Africa, tuberculosis of pericardial is common features in case of AIDS. The sign symptom কি হতে পারে? Fever, weight loss, night sweats occurs early. Pericardial pain and friction rubs are often absent. And effusion usually develops and the pericardium may become thick and underlying, leading to the pericardial constriction and tamponade. An adhesive phase of the follows resolution of the pericardium and eventuates in dense and calcified adhesion with clinical constriction, more than 30% of the patient, and associated pleural effusion is often present. And tubercular pericarditis investigation, X-ray, CT, MRI, echo, and biopsy. এটা করলে মোটামুটি ভাবে সবগুলা করা যায়। X-ray তে enlargement of the mediastinal lymph nodes is not routinely seen on chest radiogram. Although the enlarged pericardium silhouette is common, CT/MRI rarely দরকার হতে পারে। Pericardial effusion echocardiogram is best for pericardial effusion. Biopsy fibrous pericarditis with caseating necrosis and mononuclear infiltrations give rise to the infective phase. Differential pericarditis diagnosis, definite diagnosis, probable diagnosis. A diagnosis may be conferred by the aspiration of the fluids and direct examination or culture of the tubercular vesicle. This is definite diagnosis. Probable diagnosis of tubercular can be achieved with evidence of the disease elsewhere, that is pulmonary tuberculosis or concomitant pericarditis. A lymphatic pericardial exudates are elevated and stimulated in grown gamma adenosine dimerase, এগুলো lysosomal levels এগুলো দিয়ে করা হয়, মানে indirect evidence হিসাবে এগুলো আছে less commonly, কিন্তু আমরা PCR করতে পারি। আর হলো এখন অনেক ডায়াগনস্টিক টুলস বের হয়ে গেছে টিউবারকুলোসিস ডায়াগনোসিসের জন্য। আর মেডিকেল ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে। মেডিকেল ম্যানেজমেন্ট আগের মতোই যেটা আছে, ট্রিটমেন্ট রিকোয়ার্স স্পেসিফিক অ্যান্টিটিউবারকুলার chemotherapy in addition a 3-month course of prednisolone, the initial 60 milligram, and tapering rapidly improves the outcome. A regimen consisting of rifampicin, isoniazid, pyrazinamide, and ethambutol at least 2 months, followed by isoniazid and rifampicin, total 6 months therapy. Addition of treatment to prevent constriction include intrapericardial urokinase adjuncting prednisolone 6 to 12 weeks may have their complications. এগুলো নিজেদের এডিশন মানে প্রিভেন্ট করার জন্য দেওয়া যেতে পারে। ইউরোকাইনেস যে একটা মানে থ্রোম্বোলাইটিক এজেন্ট। Surgery pericardiotomy is recommended if the patient's condition is not improving or deteriorating after 4 to 8 weeks of anti-tubercular therapy. থেরাপি দেওয়ার পরও যদি না ইমপ্রুভ করে তাহলে সেই ক্ষেত্রে এটাকে সার্জিক্যাল ট্রিটমেন্ট করে পেরিকার্ডিওটমি করা যায়। এবং নিওপ্লাস্টিক আরেকটা কন্ডিশন আছে, এটা বলে আমি শেষ করতে চাই। Its involvement is manifested by pericarditis and pericardial effusion related to metastatic lymphatic involvement, especially lung cancer or hematogenous spread, especially breast cancer. Effusive and constrictive pericarditis or constrictive pericarditis develop করতে পারে। এটা effusive constrictive হতে পারে অথবা শুধু constrictive pericarditis develop করতে পারে। Lymphoma, leukemia, melanoma, and cancer of the contiguous esophageal cancer may also affect the pericardium. Rarely, it's a neoplastic disease of the primary, that is primary mesothelioma. Very rarely, it is secondarily সাধারণত অন্য জায়গা থেকে আসে।
মানে সমস্যা হলেও মানে পেরিকার্ডিয়াল আ যদি নিউপ্লাস্টিক হয় তাহলে তোমার এটা রিপিটেডলি হইতে থাকে। তুমি যতই পেরিকার্ডিয়াল ফ্লুইড যতই ড্র করো, ততই তোমার এটার কোনো লাভ নেই। আজকে ড্র করছো কালকে আবার ভরে যেতেছে। এবং মেক্সিমাম ক্ষেত্রে হেমোরেজিক থাকে, বেশি ফ্লুইড ড্র করলে পেশেন্ট এনিমিক হয়ে যায়। তো একদিক থেকে ব্লাড দিতে হয়, একদিক থেকে মানে সাইটোটক্সিক ড্রাগস, কেমোথেরাপি সবকিছু মিলিয়ে পেশেন্টের খুব একটা ভালো মানে ফেট থাকে না। And masses may be diagnosed by imaging techniques. The definite diagnosis is based on the confirmation of the malignant infiltration within the pericardium by cytology or pericardial biopsy. Probable diagnosis may proceed by detection of the tumor markers in the pericardial fluid. Management of this patient requires a multidisciplinary approach on the oncologist, radiotherapist, and other subspecialist experts. এটা মানে বলার উদ্দেশ্য এটাই যে নিউপ্লাস্টিক হয়ে গেলে আমরা আসলে খুব হতাশ হয়ে থাকি এবং টিউবারকুলার পেরিকার্ডিয়াল লিপোসিনের যদি ইফেক্টিভ ট্রিটমেন্ট স্টেরয়েড সহ আমরা না দিতে পারি, তাহলে এটা পরবর্তীতে অ্যাডিসিভ মানে পেরিকার্ডিটিস হয় এবং কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস হিসাবে ডেভেলপ করে। পরবর্তী ক্লাসে আমরা কনস্ট্রিকটিভ পেরিকার্ডিটিস নিয়ে কথা বলবো। আজকে আর আমরা এটা নিয়ে কথা বলতেছি না। সবাইকে কষ্ট করে এই এত শীতের রাতের মধ্যেও ক্লাসটা করার জন্য খুব মানে প্যালেটেবল ক্লাস না, খুব এসেনশিয়াল ক্লাস না, কিন্তু লাইফ থ্রেটেনিং কন্ডিশন হলো পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট। আপনি যদি পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট না বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব খারাপ দিন অপেক্ষা করবে। পেরিকার্ডিয়াল লিপোসিন আপনি ডায়াগনোসিস না করলেও কোনো সমস্যা নাই, কিন্তু you will have to diagnose the pericardial tamponade as because it's a medical emergency. So with this we স্যার forward, আসসালামু I like আলাইকুম to স্যার, start. আমার একটা প্রশ্ন ছিল স্যার, যদি অনুমতি দেন একটা করি। হ্যাঁ অবশ্যই, আপনার কোশ্চেনটা লিখে দেন। জি স্যার শফিক। এখানে বলি স্যার। জি স্যার। স্যার প্রশ্নটা হলো স্যার যে আপনি স্যার বলেছেন যে পেরিকার্ডিয়াল টেম্পোনেন্টে তো স্যার রেজ জেভিপি উইথ অ্যাবসেন্ট ওয়াই ডিসেন্ট থাকবে। এটা কি স্যার কি চোখে দেখা যায় স্যার এই ওয়েব ফর্মটা, নাকি স্যার এটা ট্রেসিং দিয়েই স্যার এটা বুঝতে হয়? না, এইখানে যে ট্রেসিংটা যেটা আছে সেটা হলো মানে ইসের ট্রেসিং, এটা মানে হেমোডাইনামিক ট্রেসিং, এটা হলো রাইট এটিএম এর ভিতরে আপনার ট্রেসিং। এটা এইখানটা যেটা আমরা দেখেছি এটা হলো হেমোডাইনামিক ট্রেসিং। এটা মানে এই ইসের সাথে মানে রাইট এটিএম এর মানে ইসের থেকে ক্যাথেটার যদি রাখা হয় রাইট এটিএম এ, আপনি যে কোনো ক্যাথেটার কুন্ডেন্ট রাখতে পারেন, পিকটিল পিকটিল ঢুকবে না, কুন্ডেন্ট ক্যাথেটার রাখলে এখান থেকে প্রেসার হাফের সাথে যদি দিয়ে দেন, তাহলে আপনার এসি বি এইরকম ফর্মটা আসবে আপনার ইসের সাথে, মানে হেমোডাইনামিক মনিটরিং এর সাথে। এখানে জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা কিন্তু এই আর আপনি ওই যে ইসের সময় মানে যেটা আমরা দেখি এ এবং বি সি, আমরা যে ওয়েব গুলো দেখি এটা কিন্তু আমরা মানে ওই যে মুভমেন্ট দেখে বুঝতে পারি। এটা যেমন এটা এ ওয়েব এবং এটা ভি ওয়েব। যেমন ট্রাইকাসপিড রিগার্জিটেশন যদি থাকে কারো, তাহলে দেখবেন যে কানের লতি পর্যন্ত তার মানে পালসেশনটা দেখা যায়। আপনি টাচ করতে যাবেন দেখবেন যে না, আপনি ধরতে পারছেন না, একটা মানে মায়ার মতো থাকবে যে ধরতে গেলে ধরা যায় না, কিন্তু মানে আর্টেরিয়াল পালসেশন আপনি ধরতে পারবেন, এখান থেকে ধরতে পারবেন, কিন্তু দেখতেই পারবেন যে এর পরে একটা বিশাল বড় করে হয়, এবং এটা ট্রাইকাসপিড রিগার্জিটেশন থাকলেই বুঝতে পারবেন। কিন্তু ওয়াইড ডিসেন্ট যেগুলো আছে এগুলোর এটার সাথে বোঝা আপনার জন্য একটু কঠিন হবে। কিন্তু আপনি যদি ট্রেসিং দেন, হেমোডাইনামিক ট্রেসিং যদি এটা দেন, এটা দিলে আপনি এখানে বুঝতে পারবেন, এটা প্রেসার হার্টের সাথে লাগাইলেই বোঝা যাবে। আর এইদিকে এই যে ট্রেসিং গুলো, এটা কিন্তু এলবির ট্রেসিং দেওয়া আছে এখানে 100, এটা 120 এর একটু নিচে আছে। সাধারণত মানে 120 এর উপরে থাকে প্রেসার, এখানে প্রেসার কম দেখানো হয়েছে। মানে আর এ প্রেসার ট্রেসিং শোয়িং এক্স ডিসেন্ট, এখানে এক্স ডিসেন্ট দেখাইছে তারা, এ সি বি, এটা হলো এক্স ডিসেন্ট, এবং এখানে ওয়াই ডিসেন্টটা তার দেখাইতে পারে নাই। এসিবির পরে এখানে ওয়াই ডিসেন্ট থাকে একটা, কারণ রাইট ভেন্ট্রিকল যখন মানে রিল্যাক্স করে মানে ডায়াস্টলে চলে যায়, তখন লেফট এট্রিয়াল প্রেসার কমে যায়, রাইট এট্রিয়াল প্রেসার কমে যায়, সেই কটা তো এখন মানে রিল্যাক্স করতে পারতেছে না, এই জন্য এটা হয় না। থ্যাংক ইউ। এটা আসলে মানে আন্ডারগ্রাজুয়েট। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আরেকটা
সেটা স্যার যে স্যার পালসাস প্যারাডক্সাসটা স্যার, এই যে স্যার ইন্সপিরেশনের 10 মিলিমিটার স্যার কমে গেল, এটা স্যার প্রেসার মেজার করব কিভাবে, মানে কখন বুঝবো ইন্সপিরেশনে কমছে আবার এক্সপিরেশনে বাড়ছে, মানে এটা এটা যদি স্যার একটু বুঝাই দিতেন। হ্যাঁ, এইটা হলো আপনি মানে আপনি ব্যাকলিওরটা পড়ে দেখবেন, ওখানে লেখা আছে। আপনি প্রেসারটা লাগাবেন, প্রেসারটা লাগিয়ে আপনি প্রেসারটা উঠাইতে থাকবেন। এটা উঠানোর পরে যখন আর মানে পাবেন না, মানে পালস যখন ফিল করবেন না, সেখান থেকে 30 মিলিমিটার উপরের পরে আপনি তারপরে আস্তে আস্তে করে কমাইতে থাকবেন। এবং কমাইতে থাকার পরে যখন প্রথম যেটা শুনবেন সেটা সিস্টোলিক প্রেসার। এরপরে যখন আরো কমানোর এবং এটা খেয়াল করবেন রেসপিরেশনের সাথে আপনার মানে ইনস্পিরেশন এবং এক্সপিরেশনের সাথে খেয়াল রাখতে হবে, যেটা আপনি কখন পাচ্ছেন ইনস্পিরেশন বা এক্সপিরেশন। কারণ মানে রেসপিরেটরি রেট থাকে হলে 18 থেকে 20, এবং হার্টের বিট থাকে হলো 70 থেকে 72, কোন ক্ষেত্রে এটা 100-র মতো থাকবে। কাজে একটা ইনস্পিরেশনের সময় 5-7টা বিট আপনার এরকম আসবে, এক্সপিরেশন সব ভাগ করে দিলে এরকম আসবে। এবং এটা ইনস্পিরেশনের সময় কিরকম পাচ্ছি, এক্সপিরেশনের সময় কিরকম পাচ্ছি, এই দুইটা ডিফারেন্স করতে পারলেই হবে। এটা নরমাল মনে করেন আপনি। নরমাল এটা যে মানে এই ইনস্পিরেশনে কমবে, দিস ইজ নরমাল, এবং এক্সপিরেশনে এটা বাড়ানো থাকবে। এইখানে দেখেন পরপর দুইটা দেখাইছে, তার মানে এটা যে ইনস্পিরেশনে দুইটাই কম আছে। কোন পালসাস প্যারাডক্সাস যদি বলতে যান, তাহলে এখান থেকে আপনার 10 কমাই নিতে হবে। এক্সাজারেটেড অফ নরমাল ফর্ম, এটা অরিজিনালি ডিসক্রাইব করছে যে ইনস্পিরেশনের সময় এটা মানে কমবে, এক্সপিরেশনের সময় বাড়বে, দিস ইজ প্যারাডক্সাস। তারা বলছে যে এটা এরকম হওয়া উচিত না, দুই ক্ষেত্রেই সমান হওয়া উচিত। অরিজিনালি যখন বইতে ডিসক্রাইব করছে, যেহেতু তারা এটা ভেরিয়েশন পাচ্ছে, তখন এটাকে বলছে প্যারাডক্সাস। আর এইটাকেই এক্সাজারেটেড যখন হয়েছে নরমাল ফিজিওলজি, সেই ক্ষেত্রে এটাকে বলছে। বোথ ইনস্পিরেশন এবং এক্সপিরেশনে দেখতে হবে, দেখলে এরকম করে পাওয়া যাবে। আর যদি আপনি হেমোডাইনামিক দিয়ে দিতে পারেন, মানে ইনভেসিভ যদি মনিটরিং করতে পারেন, তার মানে হচ্ছে যে যদি কোনো মানে ইসের ভিতরে ওটার ভিতরে আপনি যদি কোনো ক্যাথেটার রাখতে পারেন এবং সেটাকে যদি আপনি এদিকে প্রেসারের সাথে আপনি মানে কোরিলেট করতে পারেন, এবং উপরে যদি আপনি রেসপিরেশনের প্রেসার গ্রেডিয়েন্ট যদি ঠিক করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে এইটা ফেজিক ভেরিয়েশন হইতেছে। এই যে এক সময় সিস্টোলিক প্রেসার বাড়তেছে, আবার আরেক সময় এটা ডায়াস্টোল, এই যে 20 মিলিমিটার হলে এটা মানে এলবি তে মধ্যে প্রেসার দেওয়া আছে। এটা হলো ডায়াস্টোলের প্রেসার 20 এর মতন নেমে গেছে, এলবি ডিপি। এখানে হলো এরকম 100 আসছে, এখানে 80 আসছে। এখানেই হলো আপনার ধরেন 80 একটা আসছে, এটাই হলো আমার প্যারাডক্সাস। জি স্যার, একটু থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, একটু থ্যাংক ইউ স্যার। ডিফিকাল্ট। মানে এই স্যাররা কিন্তু এটা জিজ্ঞাসা করে। স্যাররা আর কিছু জি মানে তোমার ধরবে না ধরবে, তোমার হাইপারটেনশন, ডিস্টেন্টেড নেক ভেইনস এবং ডিস্টেন্ট হার্ট সাউন্ড, এই তিনটে তোমার আছে কিনা, তুমি ডায়াগনোসিস করার জন্য তুমি এই তিনটে জানো কিনা। তোমাকে ধরবে না, এটা থিওরিটিক্যাল ধরবে যে তুমি প্যারাডক্সাস কেন বলছো, এটা পালস দেখে না ব্লাড প্রেশার দেখে। প্রথমেই জিজ্ঞাসা করে এটা পালস দেখে না ব্লাড প্রেশার দেখে। তাতে যদি কেউ বলে পালস দেখে বলে, তাহলে তো সে শেষ। স্যার এটা মানে তোমাদের মানে ডেভিডসনের সাথে আমি এটা মানে একটু মানে করা আছে, এটা মানে হাস্টের মিলানো আছে, এই জন্য একটু কঠিন লাগতে পারে। তারপরও ইন ফিউচার কাজের জন্য এটা তোমাদের লাগবে। আমি এই ক্লাসগুলো ধন্যবাদ স্যার, আইপি, অনেক হ্যাঁ, সুন্দর হয়েছে স্যার ক্লাসগুলা। এই ক্লাসটা আমি আইপিডি এর জন্য আমি তৈরি করা আর কি, সেখান থেকে আরো ও সফট আচ্ছা। করে তোমাদের জন্য তৈরি করা। আমি এই একই ক্লাস আইপিডিআই তে আমি লেকচার নিছি, সবকটা একাত্রে 1 ঘন্টার মধ্যে। তো কত স্পিডে বলতে হয়েছে আমার বুঝো, সেটা তোমাদেরকে 3 দিন ভাগ করে বলছি আমি। 2 দিন অলরেডি বলছি, আর একদিন সামনে বলবো। ঠিক আছে, ভালো থাকো সবাই। ঠিক আছে স্যার। আগামী তো 25শে ডিসেম্বর, ওই দিন মনে হয় যে বৌদ্ধ রাখাই ভালো হবে, মানে বড়দিনে ঘুরে টুরে দেখতে পারবা। তারপর আমরা কথা বলবো যে হবে কিনা, অথবা একদিন আগেও যদি হয় তাহলে আমি বৃহস্পতিবার করে ফেলতে পারবো, শেষ করে দিই, কারণ আগামী বছর আমরা নিতে চাচ্ছি না এটাকে। জি, স্যার। হুম, ঠিক আছে, আল্লাহ হাফেজ।